মুঘল শাসনামল ভারতের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। মুঘল সম্রাটদের ইতিহাস সিরিজের প্রথম পর্বে সম্রাট বাবর। সুবিশাল শৌর্যবান মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। প্রখ্যাত ব্রিটিশ নৃবিজ্ঞানী ও প্রাচ্যবিদ এডওয়ার্ড লেন পুল বলেছেন, বাবর সম্ভবত প্রাচ্যের ইতিহাসের সবচেয়ে চিত্তাকর্ষক চরিত্র। বাবরের আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ। তিনি মহান বীর সম্রাট তৈমুরলঙ্গের বংশধর। বাবর জাতিতে ছিলেন উজবেক, আর সে কারণে এখনও বাবরকে উজবেকিস্তান ও কিরগিস্তানে একজন জাতীয় বীর হিসেবে স্মরণ করা হয়। আধুনিক উজবেকিস্তানের পরগানা উপত্যকায় আন্দিজানে 1483 সালের 14 ফেব্রুয়ারি তার জন্ম। উত্তরাধিকার সূত্রে বাবর ছিলেন ফারগানা উপত্যকার ওশ রাজ্যের অধিপতি। এটি বর্তমান আধুনিক কিরগিস্তানের একটি অংশ। ওশের সোলাইমান পর্বতের চূড়ায় তিনি একটি মসজিদ নির্মাণ করেন। সুউচ্চ সোলাইমান পর্বত যেন বাবরের মহত্ব ঘোষণা করত সর্বদা। বাবরের পিতা ওমর শেখ মির্জা ছিলেন ফারগানা রাজ্যের গভর্নর। দিগ্বিজয়ী মহাবীর তৈমুর দ্য গ্রেট ছিলেন তার প্রপিতামহ। পিতার মৃত্যুর কারণে মাত্র 12 বছর বয়সে বাবর ফারগানা সিংহাসনে আসীন হন। কিশোর বাবর সিংহাসনে বসার পরপরই বিদ্রোহের সম্মুখীন হন। মাত্র 14 বছর বয়সে বাবর সমরকন্দ বিজয় করতে সক্ষম হন। বাবর নিজেকে তার প্রপিতামহের যোগ্য উত্তরসূরি হিসেবে প্রমাণ করেন, কিন্তু নিয়তির পরিহাস তার পিছু কখনো ছাড়েনি। সমরকন্দ জয় করতে গিয়ে তিনি ফারগানার কর্তৃত্ব হারিয়ে বসেন। আবার যখন ফারগানা পুনরাধিকার করতে রওনা দেন, শত্রুপক্ষ এসে তার অনুপস্থিতিতে সমরকন্দ দখল করে নেয়। 1501 সালে মোহাম্মদ সাহেবানি খানের দখল থেকে সমরকন্দ ও ফারগানা মুক্ত করতে অভিযান চালিয়ে পরাজিত হন বাবর। 1504 সনে বাবর কাবুল দখল করে নেন। কাবুলের শাসনভার তখন ছিল উলুগ বেগের শিশু উত্তরাধিকারের হাতে, তাই বাবরের জন্য কাজটা ছিল তুলনামূলকভাবে সহজ। অতঃপর বাবর পারস্যের সাফাভিদ সাম্রাজ্যের সঙ্গে মৈত্রী গড়ে তোলেন ও তাদের সহযোগিতায় সমরকন্দ সহ তুর্কিস্তানের বেশ কিছু অংশ দখল করতে সক্ষম হন। কিন্তু সাইবানিরা আবারও তাকে আক্রমণ করে রাজ্যচ্যুত করে। 3বার পরাজিত হয়ে বাবর সমরকন্দের আশা ছেড়ে দেন। দক্ষিণের উপর নজর পড়ে তার। উত্তর ভারতের ইন্দোগঙ্গা সমভূমি তখন ইব্রাহিম লোদির দখলে। ইব্রাহিম ছিলেন আফগানিস্তানের লোদি বংশের শাসক। পাঞ্জাবের শাসক ছিলেন দৌলত খান লোদি। অন্যদিকে রাজপুতনার রাজা ছিলেন মেবারের রাজপুত বংশের রাজা সাঙ্গা। অনেক ঐতিহাসিকদের অভিমত এবং বাবরের স্বরচিত আত্মজীবনী থেকে জানা যায়, দৌলত খান লোদি ও রানা সাঙ্গার প্ররোচনায় বাবর ইব্রাহিম লোদির দিল্লির সিংহাসন দখলে উদ্বুদ্ধ হন। উল্লেখ্য, দৌলত খান লোদি ছিলেন নিজ বংশ থেকে বিতাড়িত বিদ্রোহী এক যোদ্ধা। তিনি দিল্লির মসনদে কিছুতেই ইব্রাহিম লোদিকে মেনে নিতে পারছিলেন না। 1519 সালে বাবর চন্দ্রপাগা, পাকিস্তানে অবস্থিত নদীর তীরে পৌঁছান। রাজ্য হারিয়ে তিনি তখন দিশেহারা। তৈমুরের সময়কালে পাঞ্জাব ছিল তার বিশাল রাজত্বের একটি অংশ। তাই বাবরও চেয়েছিলেন অন্তত পাঞ্জাবের কর্তৃত্ব নিয়ে তার প্রপিতামহের সাম্রাজ্য কিছু অংশ হলেও টিকিয়ে রাখা। তাই 1524 সাল পর্যন্ত তিনি কেবল পাঞ্জাব দখলের পরিকল্পনা আঁটতেই ব্যস্ত ছিলেন। কিন্তু পাঞ্জাবের তৎকালীন শাসনকর্তা ও ইব্রাহিম লোদির চাচা দৌলত খান লোদির পরামর্শে বাবর দিল্লির সিংহাসনের বিষয়ে উচ্চবিলাসী হয়ে পড়েন। বাবর দৌলত খানের সঙ্গে মিলিত হতে পাঞ্জাব অভিমুখে অগ্রসর হন, কিন্তু গিয়ে দেখেন ইব্রাহিমের সৈন্যরা ইতিমধ্যে দৌলত খানকে বিতাড়িত করে দিয়েছে। প্রতিশোধ নিতে গিয়ে বাবর ইব্রাহিমের সৈন্যদের ছত্রভঙ্গ করে টানা 2 দিন লাহোরে অগ্নিকাণ্ড চালান। তারপর দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। তার আগে ইব্রাহিম লোদির আরেক বিদ্রোহী চাচা আলম খানকে লাহোরের দায়িত্ব দিয়ে যান। এখানেও বাবরের জন্য অপেক্ষা করছিল দুর্ভাগ্য। আলম খান দ্রুতই লাহোরের দখল খুইয়ে বসেন, পালিয়ে কাবুল চলে যান। এর জবাবে বাবর আলম খানকে কাবুলের সৈন্য সরবরাহ করেন। আলম খান সেই বাহিনী নিয়ে দৌলত খানের সঙ্গে মিলিত হন। 2 বাহিনীর সম্মিলিত সৈন্য সংখ্যা ছিল প্রায় 30,000। বিশাল সৈন্যবহর নিয়ে তারা সহজে ইব্রাহিম লোদিকে দিল্লিতে পরাজিত করতে সক্ষম হন। কিন্তু জয়ের পর দৌলত খান আলম খানের সেনাদের নিজ দলে বাগিয়ে নিয়ে পাঞ্জাব ফিরে যান। বাবর বুঝতে পারলেন তাকে পাঞ্জাব ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা দৌলত খানের নেই। 1525 সালে বাবর দৌলত খানকে শায়েস্তা করার জন্য পেশোয়ার থেকে লাহোরে যুদ্ধযাত্রা করেন। বাবরের শক্তিশালী সেনাবাহিনীর সামনে দৌলত খান অসহায় আত্মসমর্পণ করেন ও বাবরের কাছে প্রাণ ভিক্ষা চান। বাবর দৌলত খানকে মাফ করে দেন। বাবর ভাবলেন, এবার ইব্রাহিম লোদির সঙ্গে সব হিসেব চুকানোর সময় এসেছে।
তিনি সিরহিন্দ হয়ে দিল্লির পথে যুদ্ধযাত্রা আরম্ভ করলেন। ২০ এপ্রিল ১৫২৬ পানিপথে বাবরের বাহিনী ইব্রাহিম লোদির বিশাল সৈন্যদলের মুখোমুখি হল। ঐতিহাসিকভাবে এই যুদ্ধই পানিপথের প্রথম যুদ্ধ হিসেবে স্মরণীয় হয়ে আছে। ইব্রাহিমের সৈন্য সংখ্যা ছিল প্রায় লাখখানেক। তার সেনাবাহিনীতে ছিল যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত ১০০টি হাতি। তবু এই বিশাল সেনাবাহিনী নিয়ে বাবরের রণকৌশলের সামনে পরাজিত হতে হয় তাকে। বাবরের সৈন্যরা ইব্রাহিম বাহিনীকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। তাদের কামানের গোলায় অসহায়ভাবে প্রাণহারা ইব্রাহিমের সৈন্যদল। হাতিগুলো প্রচণ্ড ভয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। ইব্রাহিম লোদি যুদ্ধের ময়দানেই নিহত হন। পানিপথের প্রথম যুদ্ধ জয় করে বাবর দিল্লি ও আগ্রার সিংহাসন দখল করে নেন এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সাম্রাজ্য প্রতিষ্ঠার পর রাজপুত রাজ রানা সাঙ্গার মতো অনেক হিন্দু রাজা বাবরকে বাদশাহ হিসেবে মেনে নিতে পারেননি। একজন বিদেশি হবেন হিন্দুস্তানের সম্রাট, এ ধারণার বিরোধী ছিলেন তারা। যে কারণে রানা সাঙ্গা ইব্রাহিম লোদির ঘোর বিরোধী ছিলেন। ঠিক সে কারণেই তিনি বাবরের বিরোধিতা শুরু করলেন। এর ফলে বাবর ও রানা খানোয়ার যুদ্ধে লিপ্ত হন। বাবর তার রণকৌশল বলে এ যুদ্ধেও জয়লাভ করেন। বাবর একজন কৌশলী যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন শক্তিশালী কবি। তার রচিত অনেক কবিতা লোকগীতিতে রূপায়ণ করা হয়েছে। তুর্কি ভাষায় রচিত তার নিজের লেখা আত্মজীবনী বাবরনামা, যা পরবর্তীতে সম্রাট আকবরের সময়কালে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়। ১৫৩০ সালে বাবর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে মোগল সাম্রাজ্যের অধিপতি হন বাদশাহ হুমায়ুন। তার ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর তাকে কাবুলের বাগ-ই বাবরে সমাহিত করা হয়।